তখন সবে সন্ধ্যা। জাহিদ লাঠি হাতে মুরগি ঢোকাচ্ছে খোপে। নাজির বাড়ি পৌঁছে দরজায় ঝুলন্ত তালাটা দেখে ভ্রুজোড়া কুচকে নিল। চিন্তার ভাঁজ পড়ল ললাটে। তার পিছু পিছু লতিফ, মিল্টন আর দুজন অচেনা লোক কিছু আসবাবপত্র বারান্দায় এনে রাখলো। তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ক্লান্ত স্বরে মিল্টন বলল, তালা খুলেন ভাইজান, একেবারে ঘরের ভিতরে রাইখা দিয়া যাই। নাজির বিরক্তি নিয়ে বলল, চাবি আমার কাছে থাকলে কি আমি দাঁড়িয়ে থাকতাম? পরক্ষণে হাঁক ছেড়ে জাহিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। তোর ভাবি কই? মুরগিগুলো খোপে ঢুকিয়ে হারিকেনের আলোয় একে একে গুনছিল জাহিদ। প্রশ্নটা তার গুনায় ব্যাঘাত ঘটালো। খোপে তালা লাগিয়ে বলল, জানি না, দুপুরেও তো বাড়িতে দেখছিলাম, তালা ঝুলে কখন থেকে? খেয়াল করি নাই। তাহলে কি খেয়াল করছস বদমাইশ? বাড়ির থাকোস খেয়াল লাইগা? তোর মারে ডাক। ধমক খেয়ে কাচুমাচু মুখ করে সিঁড়ির কাছে গিয়ে চিৎকার করে ডাকলো সে। আম্মা, নাজির ভাই ডাকে। মর্জিনা ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলের হাত থেকে হারিকেন নিয়ে ভালো করে সামনে দেখে প্রথমে প্রশ্ন ছুড়লেন, এইগুলা কি? ও মা, এত কিছু আমার বউ কই? আমি কেমনে জানবো? তো কেডাই জানে? দুপুরেও তো দেখলাম তোর বড় শাশির লগে রানছে বাড়ছে, তোর আব্বারে খাওয়াইছে। এরপর আমি তো গোসল ছাইরা ঘরে গেলাম। বিকেলে উজু করতে বাহির হইয়া দেখি ঘরে তালা ঝুলে। আমার বারান্দা থেকে সাইলটাগুলাও গায়েব। ফাঁক পাইয়া কেডা জানি লইয়া গেছে। বড় জনের জিগা। উচ্চবাচ্য শুনে ফরিদাও বেরিয়ে এলেন। চিন্তিত কণ্ঠে বললেন, আমি এতক্ষণ এনেই বইয়া আছিলাম, কই যে গেল মাইয়াটা? কাউরে দিয়ে খুঁজতে পাঠামু তারও উপায় নাই। মর্জিনা মুখ বাঁকিয়ে বিড়বিড় করলেন। সারাক্ষণ মুখ দিয়া মিশা কথা কয়, ফালতু মহিলা। ফরিদা নতুন আসবাবপত্র দেখে জিজ্ঞাসা করলেন, এইগুলা আনতে গেছিলি? এখন আবার অযথা খরচের কি দরকার আসিল? নাজির এবার চিন্তায় পড়ল। তাই চাচির প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। যাওয়ার আগে ভালো করে বলে গিয়েছিল বাড়ি থেকে যাতে না বের হয়। তবুও মেয়েটা চলে গেল কোথাও। সবচেয়ে বেশি রাগ হলো চাচিদের উপর। রাগত স্বরে পড়ল, বাড়িতে এতগুলো বেডি মানুষ থাকতেও একটা ছোট মাইয়েরা দেখে রাখতে পারোস না? যদি আমি আজ বউ খুঁজে না পাই তাহলে আপনাকেও খবর আছে। মাথা ঠান্ডা কর নাজির। নাজির লতিফের উদ্দেশ্যে বলল, তুই এখানেই দাঁড়া, আমি দেখি মহারানী কই গেছে। আবার বাপের বাড়ি যায় নাই তো ভাইজান? একলা একলা যাইবো গা? দেখাইমু। মর্জিনা সায় দিয়ে বললেন। আমারও তাই মনে হয়, হয়তো বাপের বাড়ি গেছে। কথাটা শুনে রাগের পারদ তরতর করে বৃদ্ধি পেল নাজিরের। মিল্টন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, ভাইজান, আমি গিয়া লইয়া আইমু ভাবি রে? না, তোরা দুইটা বাড়ির যা, আমি গিয়ে দেখি যদি হাসাই ওইখানে পাই তাহলে। বাকি কথাটুকু শেষ করলো না নাজির। পকেট থেকে কিছু টাকা বের করে লতিফ আর মিল্টনের হাতে ধরিয়ে দিয়ে জাহিদের উদ্দেশ্যে বলল, ঘর থেকে টর্চ লাইট আইন না দে, আমি না অন পর্যন্ত এই জিনিসের কাছে বইয়া থাকবি, উল্টাপাল্টা দেখলেই ঠ্যাঙ্গামু। জাহিদ দৌড়ে গিয়ে ঘর থেকে টর্চ লাইট এনে দিল। নাজিরেরটা ঘরের ভেতরে পড়ে আছে। লাইট নিয়ে ওভাবে সে বেরিয়ে গেল। বাকিরা দীর্ঘশ্বাস ফেলল। মায়া হলো মিশ্রির জন্য। মেয়েটার কপালে আজ দুঃখ আছে। ছেলেটার যা রাগ, মাস্টার বাড়ির অন্দরে আনন্দ যেন ঠিকরে পড়ছে। বোনকে পেয়ে ভাইরা কি করবে কি খাওয়াবে তাই নিয়ে হয়ে উঠেছে অস্থির। মাসুম কোত্থেকে যেন পোনা ধরে এনেছে। পোনা মাছ মিশ্রির ভীষণ প্রিয়। হলুদ রঙের বৈদ্যুতিক আলোতে খোলা আকাশের নিচের উনুনে সেই মাছ রাখতে বসেছেন দিলারা বেগম। ছেলে বুড়োরা উঠোনের মাচায় বসে খোশ গল্পে মেতে উঠেছে। সুজাতা সিফাত করছে খেলা। সিঁড়িতে বসে জেসমিন আর পলির সাথে সাপ লুডু খেলছে মিশ্রি। পরপর দুইবার ৯৭-এর ঘরের সাপের মুখে পড়ে রেগে গেল সে। অনীহা প্রকাশ করে বলল, ধুর, আর খেলবই না। খেলতেই হইব, গেম না খাইয়া খেলা ছাড়লে চলবো না। পলির কথায় জেসমিনও সহমত পোষণ করলো। তাদের এই সুন্দর মুহূর্ত থেকে ধ্যান সরাতে আচমকায় মূল ফটকের দরজায় কড়া নাড়ল কেউ। নজরুল আলম ছেলে ভাতিজাদের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বললেন, দেখ তো তাদের মধ্য থেকে রুহুল উঠে গেল। ফটকের দরজায় ভেতর থেকে ছিটকিনি আটকানো, তালা ঝুলানো হয় একেবারে এশার পরে, নইলে শেয়াল ডাকে উঠে আসে বাড়িতে। দরজা খুলতেই সামনের মানুষটিকে দেখে হাস্যোজ্জ্বল মুখে আধার নেমে এলো রুহুলের। জিজ্ঞাসা করলো, আমার বউ কই সে? জানি না। কইলেই হইব? ভেতর থেকে পিতার প্রশ্নে জর্জরিত স্বর ভেসে এলো, কি রে,
কেডা এসে রুহুল? একটা পাগল। বলেই বিদ্রুপ করে হাসল রুহুল। মুখের উপরই দরজা বন্ধ করে দেওয়ার প্রয়াস করলো। ছেলেটার এমন আচরণে নাজিরের মেজাজ আরও খারাপ হয়ে গেল। বয়সে তারা সমবয়সী হবে। হাত বাড়িয়ে শক্ত করে দরজাটা ধরে ফেলল নাজির। তাকে এক প্রকার ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করলো। রুহুল দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ স্বরে বলল, রাইতের বেলা মাস্তানি শুরু করছস? আমারে ঢেইলাঙ্গ বাড়িতে ঢুকোস? হয় ডর নাই? নাজির চারিদিকে চোখ বুলিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। আল্লাহ ছাড়ার কাউরে নাজির ডাইয়েন না। কথা শেষ করে দালানের দিকে তাকাতেই সিঁড়িতে বসা মিস্ত্রিকে দেখতে পেল। দুজনের হাঁকডাকে উপস্থিত সকলেই তাদের দিকে তাকিয়ে আছে, এমনকি মিস্ত্রিও। ধীরে ধীরে অধরের মিষ্টি হাসিটা মিলিয়ে গেল তার। কাশেম আলী বলে উঠলেন, আরে নাজির জি। নাজির আর সামনে এগুলো না, সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল। বাড়ি চলো। লোকটা যে রেগে আছে খুব ভালো করে বুঝতে পারল মিস্ত্রি। তাদের এই 2 মাসের সংসারে এই লোকের রাগ সম্পর্কে ভালোই অবগত হয়েছে সে, তাই লুকিয়ে পড়ল বড় ভাবির পেছনে। মেয়েটার এমন কাণ্ডে নাজিরের রাগ আকাশ চুলো। ইচ্ছে করলো চুলের মুঠি ধরে কতক্ষণ পেটাতে, কিন্তু এই মুহূর্তে ইচ্ছেটাকে দমিয়ে রেখে ডান হাতে নিজের ঘাট চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সাবধান করে বলল, ভালো কইরে কইতেছি, বাড়ি চলো বউ, মাথা কিন্তু এমনি গরম। কাশেম আলী বললেন, অনেকদিন পর আইছে তো, তাই যাইতে চাইতেছে না। আইজকার রাইতটা এনেই থাকুন নাজির, তুই ভিতরে আইছা বস, মাথা ঠান্ডা কর, রাইতের খাওন খাইয়া তারপর ফেলবি। আমি এমনি বইতে বা খাইতে আসি নাই, আপনার মাইয়ারে জিগান এগুলো কোন ধরনের স্বভাব। আমি না হয় এই সুযোগের কাউরে কিছু না জানাই আইসি তো আইসে, কিন্তু সন্ধে হওয়ার পরেও বাড়ি ফিরে যায় নাই। কি চিন্তা হইতেছিল বুঝে সে? এবার মিস্ত্রির উদ্দেশ্যে বলল, ঘরে চাবি কই? চাবি আর তুমি দুটাই আইও, কিছু কমু না। তবুও মিস্ত্রি এলো না। কাশেম আলীর কোনো কথাও নাজির শুনল না। কথাবার্তা শুনে পারুল মাঝখানে বলে উঠলেন, কয়দিন থাকলে সমস্যা কি? রান্না বসাইছি, দুগানা খাইয়াই যাইব গা। আমার সুডো মাইয়াডারে এমনিতেই তো কম অত্যাচার বাড়িত করো না। মহিলার কণ্ঠ থেকে যেন রাগ ঝরে পড়ল। কাশেম আলী তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। বোকা মেয়ে মানুষ, কোথায় কি বলতে হয় জানে না। নাজির তাই স্বরেই বলল, কি অত্যাচার করেছি আপনি ছোট মাইয়ারে? কি রে মিশ্রি, কি অত্যাচার করেছি তোমারে? মারছি নাকি না খাওয়াই রাখছি? মিস্ত্রি এবার কান্না পেল। তার মা একটু বেশি বুঝে। এখন বাড়িতে নিয়ে গিয়ে সত্যি সত্যি যদি মারে, তখন কে রক্ষা করবে তাকে? সেই ভয়ে আরো চুপসে গেল জেসমিনের গায়ের সাথে। জেসমিন এক হাতে তাকে আগলে ধরল। ননদের জন্য ভীষণ খারাপ লাগছে। তালেব বলল, ঝামেলা করিস না নাজির, মাইয়া বিয়া কইরা নিছোস, দেইখা মগের মুলুক পাইয়া বসোস নাই। নায়র শেষ সেই যে গালি আর আয়তে দিলি না আমার বইনারে। বাড়ি থেকে বাইর হইতে দেশ না, আমাকে কাউরে দেখা করতে দেশ না। পাইছোসটা কি? এক গ্রামে থাইকা নেতাগিরি দেখাইলে তো আর চলবো না। বাড়ি থেকে বাইর হবো কেন? পাড়া বেড়ানি লাগা? আর তো গরু কেটা যায় দেখতে নিষেধ করছে। মিশে মিশে দোষ দিবি না। মাইয়ার কথা মনে পড়লে ঠিকই যাইতি। বাহানা মারাও। এখন বাড়তি পেশাল না পাইরা আমার বউ দে জায়গা, না হলে চুপচাপ থাক, আমি নিজে এই এন্তরে লইয়া যেতে পারমু। মাসুম বর্ষা থেকে গর্জে উঠল, আমগো বাড়ির মাইয়া দিমু না, যা তুই যা করার কর গিয়া। হ, সাইজা গুইজা শোকেজে ভইরা রাখ, কাবিন তো পরিশোধ হইয়া আছে, এখন শুধু তালাক দিয়ে জায়গা। দিয়ে দে, এমনিতেও তোরে আমার পছন্দ না, আরো ভালো করে ওর বিয়ে দিমু। নাজিরের চোয়াল শক্ত হলো। কড়া কিছু বলার পূর্বেই আকবর মিয়া এসে হাজির হলেন সেখানে। চাপা হুঙ্কার দিয়ে নাতির উদ্দেশ্যে বললেন, জবান সামলা মাসুম, বেশি কথা কওয়া ভালো না। দাদার গলা শুনে থেমে গেল মাসুম। বৃদ্ধ এবার পুত্রদের উদ্দেশ্যে বললেন, আর কয়দিন পর এই বাড়ির কর্তা হবি, অথচ পোলাডারও 2টা ধমক দিয়া থামাইতে পারোস না কেন? কি করতে হইব হেইয়া তো জানোস না দেখি। আমার তো এখন বংশ লইয়া চিন্তা হইতেছে। নজরুল আলম মাথা নিচু করে বসে রইলেন। কাশেম আলী সাফাই দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আকবর মিয়া হাতের ইশারায় থামিয়ে দিলেন তাকে। নাতনির উদ্দেশ্যে বললেন, বাপের বাড়িতে আইসো ভালো কথা, না জানাইয়া আসা। স্বামী ডাকনে পরেও অন্যায়ের পিছনে লুকাইয়া থাকা কোন ধরনের শিক্ষা? তোমার স্বামী কি তোমার গায়ে হাত তোলে? দুদিক মাথা নাড়িয়ে না বোঝায় মিস্ত্রি। খাওনের কষ্ট দেয়? এবারও এক উত্তর। আকবর মিয়া রেগে গেলেন বোধ হয়। তাইলে এমন কইরা আছো কেন?
মিস্ত্রি এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। তা দেখে নাজিরের ভেতরটা ক্ষোভে কাঁপলো। সে ডাকার পর মেয়েটা অন্যের পিছনে লুকিয়েছিল, আর দাদার কথায় দাঁড়িয়ে গেল, তাও সবার সামনে। তার মানে স্ত্রী তাকে ভয় পায় না, গুরুত্বও দেয় না। মেয়েটার সাথে কি একটু বেশি কোমল আচরণ করে ফেলেছে নাজির? হয়তো। নইলে সবার সামনে নাজির শাহকে অপমান করা দুঃসাহস কোথায় পেল সে? শত্রু বাড়ির মেয়ের জন্য মায়া দেখানোটা হয়তো তার জীবনের আরেকটা ভুল ছিল, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মিস্ত্রি। আকবর মিয়া নাজিরের উদ্দেশ্যে নরম হয়ে বললেন, মাইয়া মানুষ, বয়স কম, তাই একটা ভুল করে ফালাইছে। নাজির, রাগ করিস না, তুই ওর থাইকা বড়, একটু মাইনালে যাইস না। কথা আছে তোর লগে, রাইতে এক লগে খামো। নাজিরের ধারালো দৃষ্টি এখনো মিস্ত্রির দিকে স্থির। অনীহা প্রকাশ করে বলল, সারাদিন পর মাত্রই বাড়িতে ফিরছি, ঘরে তালা দেইয়া এইটারে খুঁজতে খুঁজতে এনাইয়া পড়ছি। এখন বসা বা খাওয়ার সময় নেই, অনেক জিনিসপত্র বাহিরে রেখে আসছি, এইগুলোরে ঘরে ঢুকাইতে হইব, এরপর আরো কাম আছে। আকবর মিয়া জোরাজুরি করলেন না। এই বয়সী ছেলেদের বেশি জোরাজুরি করা ভালো না, হিতে বিপরীত হয়। সৈয়দুন্নেসা সব কথা শুনেছেন। নাতনির উদ্দেশ্যে বললেন, স্বামীর লগে বাড়িত যাও, আবার দিনের বেলা অনুমতি নিয়া আইও, তখন অনেক দিন থাকবা। মুখ ভার করে এগিয়ে এসে সম্মুখে দাঁড়ালো মিস্ত্রি। রুন্নার আঁচল থেকে চাবিটা খুলে বাড়িয়ে দিল নাজিরের দিকে। নাজির সেটা ধরল না, ফটকের দিকে যেতে যেতে বলল, চলো। পারুল পুনরায় বলে উঠলেন, অত্যাচার না করলে আমার মাইয়ার হাত পুড়ছে কেমনে? এই কয় মাসে এমন শুকাইয়া গেছে কেমনে? শ্বশুর বাড়ি পাঠানোর সময় তো তরতাজা মাইয়া পাঠাইছিলাম। পথিমধ্যে থেমে দাঁড়ালো নাজির। ঘুরে তাকালো শাশুড়ির দিকে। পুত্রবধূর কথায় সৈয়দুন্নেসা চোখ রাঙালেন, কিন্তু পারুল আজ যেন আর ভয় পেল না। এই বিয়েটা নিয়ে ছেলেদের মতো তারও শুরু থেকে অমত ছিল। বিশেষ করে ভাইয়ের শিক্ষাত যোগ্যতা সম্পন্ন ছেলে রেখে কেন শত্রুর ঘরে চাষাভূষার কাছে মেয়েটাকে বিয়ে দিতে হবে ভেবে পান না তিনি। নাজির শান্তভাবে প্রতি উত্তরে বলল, সংসারে কাম করতে গেলে কত কিছুই হয়, আমরা কেউ কখনো পড়ে নাই? এত দরদ উতলায় পড়লে বিয়ে দিছেন কেন? আমি বা আমার চাচারা আইছিল? আমি চাই নাই, এর থাইকা ভালো ঘরের লাইগা আমার মায়ের সম্বন্ধ আইছিল। তো দেন নাই কেন? দিলেও কি তারা ঘরে বসে খাইতো নাকি? মা হইছেন, কিন্তু মাইয়া দেখে রাখতে পারেন না। ঘরে ঢুকে আরেক বেটা খারাপ ভাবে শুইয়া যায়। গ্রামের সব বেটার মাঝখানে দাঁড়াইয়া চরিত্র লইয়া প্রশ্ন ওঠে। গোষ্ঠীর থেকে আলাদা কইরা দিয়ে রাখছিলেন নানার বাড়ি, ঘরের কোনো কাম পারে না, সংসার কি বোঝে না। কে মুখের উপর কিছু কইলে কান্দে, আবার আমার উপরে অভিযোগ তোলে। বিয়ে হয়েছে মানে বাপের বাড়ি সব অধিকার শেষ। এখন নাজিরের বউ, নাজির কি করব না করব সেই সব নাজিরের ব্যাপার। নজরুল আলম বললেন, মানলাম দোষ আমাগ, কিন্তু এখন তুই বিয়ের দে, বউ আছে, সংসার কি আলাদা করার দরকার না? সংসার তো আলাদাই। হারি তো আলাদা না, এখনো চাচাকে লগেই খাস। নজরুল আলম বললেন। নাজির বিদ্রুপ হাসলো। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, দেখো কি কয়, বাপের বাড়ির কথায় ফাল পারলে জীবনও সংসার করতে পারবা না। থেমে নজরুলের কথার উত্তর দিলেন, আমনের কথাই এখন যদি হাড়ি আলাদা করি, তাহলে আমরা গই আকাম মামাইয়া খাইতে পারবো? একটু হাত পুড়ছে তাতেই গা জ্বলছে, পরে তো শরীরও পড়বো। কোনোই কাম কাজ পারে না, মাছ ভাজতে কি লাগে সেটাও জানে না। তাই এসব জ্ঞান আমারে না দিয়া ঘর বাড়ি কেমনে সামলাইতে হয় নাদিসা খুব ভালো কইরা জানে। কথা শেষ করে নাজির আর দাঁড়ালো না, ফটক দিয়ে বেরিয়ে গেল। মিস্ত্রি ও স্বামীর পিছু পিছু দৌড়ালো। সৈয়দুন্নেসা পুত্রবধূর উপর চেঁচালেন, কেমন লাগছে জবাব? মাইয়া বিয়ে দেওয়ার লাইগা তোমারও কম কুরকুরানি আসিল না। মাইয়া জামাইয়ের লগে কেমনে কথা কইতে হয় জানে না, এখন সেই ঝাল মাইয়ার উপরে মিটাইলে কি করবা? বাড়িত পুরুষ মানুষ থাকাকালীন হ্যাগো উপর দিয়া কথা কওনের স্বভাব বাদ দাও। আগেই কইছিলাম মায়াডারে সংসার শিখাও, কিন্তু না, বেশি আদর দিয়া ফার্মের মুরগি বানাইছে। তিনি ঘরে চলে গেলেন। পারুল কাচুমাচু মুখ করে বসে পড়লেন জায়ের পাশে। এক পর্যায়ে আকবর মিয়াও আর দাঁড়ালেন না সেখানে। মুহূর্তে আনন্দঘন পরিবেশটা হয়ে উঠল অত্যন্ত গম্ভীর। বাড়ি ফিরে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হলো মিস্ত্রিকে। নাজির কাউকেই বাধা দিল না। তালা খুলে জাহিদা নাজমুলকে নিয়ে জিনিসপত্রগুলো ভেতরে ঢুকিয়ে জায়গা মতো রাখলো। মাস দেড়েক আগে স্ত্রীর আবদারে তার কয়েকদিন পরেই নতুন আলমারি আর ড্রেসিং টেবিলের বায়না দিয়ে এসেছিল সে। শোকেজের বায়না অবশ্য বিয়ের আগেই দিয়ে এসেছিল, শুধু সময়ের অভাবে আনতে যেতে পারেনি। মিস্ত্রির সেসব দেখে বেশ অবাক হলো। জিজ্ঞাসা করলো,
এগুলো আনতেই তবে শহরে গিয়েছিলেন? নাজির উত্তর দিল না। রাগলে তার মুখের ভাষা ঠিক থাকে না, মাঝে মধ্যে হাতও চলে, কিন্তু নারীদের গায়ে সে হাত তোলেনি কখনো। তাই পরনের পোশাক বদলে একটা লুঙ্গি পরল, গামছাটা নিয়ে কলপারে চলে গেল গোসলের উদ্দেশ্যে। মিস্ত্রি মুখ ভার করে দেখতে লাগলো, সব লোকটার পছন্দ আছে বলতে হয়। এসব সে নিজের মতো করে গোছাবে। তার আগে হারিকেনে কেরোসিন তেল ভরে আগুন জ্বালালো। শ্বশুরের ঘরে আলো দেওয়া হয়নি। তার আগমনের পরে সমস্ত কাজ থেকে সকলে যেন অবসর নিয়েছে। সেই রাতটা কোনোভাবে কাটলো। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হলো না। সকালে কথাটা তুললেন আমিরুল শাহ। তোর বউ নাকি কাইলি বাপের বাড়ি পাইলা গেছিল? সাদা ছাগলটা দুদিন আগে 3টা বাচ্চা দিয়েছে, সেগুলোই এখন বাড়ি জুড়ে লাফালাফি করে। নাজির তাদের জন্য ফিডার কিনে এনেছে, সেটা দিয়ে কোলে বসিয়ে দুধ খাওয়াচ্ছে একটাকে। মা ছাগলটা কোনো কারণে বাচ্চাদেরকে পর্যাপ্ত দুধ দিচ্ছে না। খাওয়াতে খাওয়াতে জবাব দিল, পালাইব কেন? না কাইয়া যাওয়া তো পাইলা নয় কয়। বাড়তি কথা কইয়া মেজাজ খারাপ করেন না। তোর সব মেজাজ তো আমাগো লাগেই। আমার কথা শুনে ভালো একটা মেয়ে বিয়ে করতে পারতি, এখন বইয়া বইয়া আফসোস কর। আপনার কাছে গিয়ে আফসোস করছিলাম। তা কি আর করবি, লজ্জা আছে। বাড়িতে কি করেন? কাম কাজ নাই? সরি কাটি। তা কি আর করবি, লজ্জা আছে না? এই লোকের সাথে তর্কে জড়ালো না নাজির, চেঁচিয়ে ডাকলো। মিস্ত্রি মিস্ত্রি দৌড়ে এলো। বলেন। সারাক্ষণ ঘরে বইয়া থাকস কেন? জমিদারের মাইয়া, তোর জামাই কি মহারাজা যে বইয়া বইয়া খাবি? গোয়াল ঘর পরিষ্কার কর গিয়া। আমি? অবাক হলো মিস্ত্রি, গা গুলিয়ে এলো মিস্ত্রির। তো কেডা? আমি? জাদুরা। ওই যে ঝাঁটা আছে, প্রথমে ঝাড়ু দিয়া সব গোবর এই পাতিতে ওঠা। ওই যে পাশে একটা গর্ত দেখছিস, ইন্দুরে করছে নাকি সাপে করছে বুঝতেছি না। ওই গর্তে বেশি বেশি মাটি ভরে লেপে দিবি, সব শেষে গোবর গিয়ে গাটাই দিবি। গইটটা কি? শুদ্ধ ভাষায় কি কয় মনে হয় ঘুটে। এসব কাজ সে করবে কখনোই না। নাক সিটকে বলল, ছি, এইসব আমি করতে পারবো না। অন্য কিছু বলেন। যা কইছি তাই করবি, না করলে কপালে দুঃখ আছে। অত্যাচার কারে কয় আজ তোরে দেখামু। আদর্শ হকে রাখছিলাম তো তাই ভালো লাগে নাই, এখন বুঝ মজা। এই চাচি, ওরে লইয়া যান, সব কাম বোঝাই দেন। টিনের চাল থেকে কাস্তে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নাজির। মিস্ত্রি মাথায় হাত রেখে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে মুখ টিপে হাসলেন কলিমের মা। তারা দিয়ে বললেন, আইও, তোমারে কাম বুঝাই দিয়া আমার আবার ভিটার পিছনের দিক লেপতে হইব, ফাড়ল ধরছে। গোয়াল ঘরে তীব্র বোটকা গন্ধে নাকে ওন্না চেপে ধরল মিস্ত্রি, গা গুলিয়ে আসছে। কলিমের মা তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে কাজের অজুহাতে চলে গিয়েছে কোথাও। মিস্ত্রি ক্লান্ত দৃষ্টিতে গরুগুলো দেখলো, মোটা দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, তবুও তাকে দেখে হাম্বা হাম্বা করে চিৎকার করছে। বাছুরগুলো একটু পর পর এসে গা ঘেঁষে দাঁড়াচ্ছে, শিং না থাকায় যা রক্ষা, নইলে গুঁতো দিয়ে এতক্ষণে তার দফা রফা অবস্থা করে ফেলতো। ছোট থেকে এসে গরুকে ভীষণ ভয় পায়, যদি গুঁতা মেরে দেয়। এমন পরিস্থিতিতে পড়ে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করলো মিস্ত্রির। সব দোষ মায়ের। কেন যে নাজিরকে তখন এসব বলতে গেল? গোয়াল ঘরটা বেশ বড়, গরুর সংখ্যাও কম নয়। অনেক কষ্টে অর্ধেক পরিষ্কার করে সামনে এগোতে দুটো গরু পুনরায় পটি করে দিল। মিস্ত্রি আহত দৃষ্টিতে তাকালো সেদিকে। এবার সত্যি সত্যি কেঁদে ফেললো। কলিমের মা এসে হেরে গলায় বললেন, হায় আল্লাহ, এখনো পরিষ্কার করতে পারো নাই? এমনি দাঁড়িয়ে থাকলে হইব? করেছি, কিন্তু ওই গরু দুটো আবার নোংরা করে ফেলেছে। চোরামি কইরা গরুর উপরে দোষ চাপাও? ইচ্ছা কথা বাদ দিয়া কাম করো, না হইলে কপালে দুঃখ আছে। দুঃখের পাশাপাশি মহিলার উপর ভীষণ রাগও হলো মিস্ত্রির। কাজের মেয়ে কি সে নাকি ওই মহিলা? সাহস হয় কিভাবে তাকে নির্দেশ দেওয়ার? কাটকাট জবাব দিল, এটা আমার স্বামীর গোয়াল ঘর, আমার যা ইচ্ছে আমি তাই করবো। মেয়েটার দুর্ব্যবহারে কলিমের মা অবাক হলেন। হাই হাই করে বললেন, মাইয়ার কি চোপা, আমার লগে চ্যাটান চ্যাটান করে কথা কইতে আয়ো না, পরিণাম ভালো হইব না। 2 দিনের মাইয়ার কি দেমাগ। বকবক করতে করতে তিনি চলে গেলেন। মিস্ত্রি আবারও কাজে লেগে গেল। গোবর আর বাসি খড় মিশ্রিত স্যাঁতস্যাঁতে গন্ধে মাথা ধরে আসছে। হাত পা নাড়তে নাড়তে হঠাৎ তার পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। আর সামলাতে না পেরে এক পর্যায়ে ঝুঁকে বমি করে দিল মাটিতে। কি দুর্গন্ধ এখানে! একটা মাত্র গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে সকাল গড়িয়ে দুপুর হলো। হাত পা ব্যথায় অবশ, নাকে এখনো কটু গন্ধ লেগে আছে। তখন মর্জিনা ডাকলেন, ওই বউ, আমার খুব দুইটাও একটু পরিষ্কার কইরা দাও দেহি। আমার তো আর পোলার বউ নাই, মাজায়ও বিষ, কেডাই কইরা দিব।
সুন্দর কথার বিপরীতে মিস্ত্রির মুখ থেকে না শব্দটা কেন জানি বের হয় না, তাই বাধ্য মেয়ের মতো এই কাজটাও সে করলো। হাত দুটোতে ফোসকা পড়েছে। এত কঠিন কঠিন কাজ হয়তো জীবনের প্রথম বাড়িতে সে করেছে। রান্নাবান্নার কাজে আজ আর তাকে ডাকা হলো না। গোয়ালঘর, মুরগির খোপ, বিশাল এক উঠোন তাকে দিয়ে পরিষ্কার করানো হলো। নাজিরের অবর্তমানে যেন সুযোগের সদ্ব্যবহার করে নিল সকলে। জোহরের নামাজ আজ আর সময় মতো পড়া হলো না। পেছনের দিকটা লেপে এসে কলিমের মা চেঁচালেন, কি বউ বইয়া রইছো কেন? গৈটা দিবা কইডায়? যাও গোবর মাখাইয়া ওই লাঠির মধ্যে গৈটা দাও, এরপরে রোদে আবার শুকাইতে হইব। হাত দিয়ে মাখাতে হবে? হাত দিয়েই তো মাখায়, তুমি পারলে পা দিয়া মাখাও। শরীর কাঁপছে মিস্ত্রির, মাথাটা ভনভন করে ঘুরছে। সে এই খুঁটি ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু বাধা পেল কারো কণ্ঠে। দরকার নাই, যাও গোসল করে আয়ো। ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখতে পেল নাজিরকে। শরীরে লেগে আছে কাদামাটি। স্ত্রীর দিকে তাকালো না সে। কলিমের মা জিজ্ঞাসা করলেন, তাহলে এই গোবর দিয়া কি করবি? সবজি ক্ষেতের কাছে গোড়ায়, না হয় বিকেলে গিয়ে দিয়ে আইমু। ফরিদার দুপুরে রান্না শেষ। রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, রান্মু কি দিয়া? সব গুড়টা তো শেষ, শুধু পাতা খড়ি দিয়া কি রান্ধা হয়? নাইলে নিজেরাই বানাইলন, এতকাল কেমনে রাখছেন? প্রতিউত্তর করলেন না ফরিদা। মিস্ত্রি আর সেখানে দাঁড়ালো না। পোশাক নিয়ে চলে গেল কলপার। এমনিতে বমি করে শরীর আরো দুর্বল হয়ে গেছে। নোংরা শরীর নিয়ে বেশিক্ষণ থাকলে এখানেই জ্ঞান হারাবে। আজ অনেক সময় নিয়ে সে গোসল করলো। গোসল সেরে বেরিয়ে আসতেই নাজিরও গিয়ে পরিষ্কার হয়ে এলো। খিদেটা আজ তার একটু বেশি লেগেছে। বেশি কাজ করায় নাজিরের খাবারও লাগে বেশি। নির্ঝঞ্ঝাট খেয়ে উঠতেই ফরিদা বললেন, তোর বউ কই? ভাত খাইব না? ডাক দে। বাইরে দেন, লইয়া যাই। ফরিদা ভাত বেড়ে দিলেন থালায়। নাজির তা দেখে নাক মুখ কুচকায়। মুরগির খাওন বারেন মিয়া, এই লগে আমার বউটা শুকাই গেছে, আর তার লাগে শাশুড়ি রাগ ঝালো আমার উপরে। টেহা লাগলে কইয়েন, না হয় বাড়াই দিমু। তবু আমার বউয়ের যাতে খাওয়ানে কষ্ট না করে। আরো 2 হাত ভাত দেন, মাছের ভালা ফিসেটা দেন, গুঁড়ো মাছও দিয়েন। ফরিদার ললাটে ভাঁজ পড়ল। কথা মোতাবেক আরো 2 চামচ ভাত বেশি দিয়ে বললেন, আমারে কি তুই দজ্জাল মনে করস নাজির? তোর 2 চাচাই তোগো কবেই আলাদা কইরা দিতে চাইছে। অনুষ্ঠান ছাড়া মর্জি নাই, দুগা ভাত খাওয়াই নাই। আমি সবার বিরুদ্ধে গিয়া তোরে আগলাইয়া রাখছি। তোর বউরে না খাওয়াইয়া রাখার মানুষ আমি? এনে আওয়ার পর থাইকা ও নিজেই বাইরা খায়, আমার কি দোষ? নাজির মনে মনে বলল, আপনি কত যে ভালা আর আগলাইয়া রাখছেন আমার জানা আছে। তবে মুখে বলল, থাক কাইন্দেন না, গোলামের পুতে ঝিয়ের সব দোষ। তারপর তারা দিয়ে বলল, মাছের ওই বড় টুকরাটা দেন। তোর চাচার জন্য রাখছিলাম। বয়স তো আর কম হয় নাই, এত খাইয়া কি করব? ফরিদাকে থেমে যেতে দেখে সে নিজেই মাছের বড় টুকরাটা থালায় তুলে নিয়ে ঘরে চলে এলো। মিস্ত্রি বিছানায় চোখ বুজে শুয়ে আছে। চুলগুলো এখনো ভেজা, চুইয়ে পড়া পানিতে ভিজে গিয়েছে বিছানার অর্ধেক। নাজির এসে বসলো বিছানায়, থালা একপাশে রেখে ডাকলো, ঘুমাইয়া গেছো? উত্তর এলো না কোনো। তবে চোখ জোড়া পিটপিট করে নড়ছে। নরম স্বরে জিজ্ঞাসা করলো, খাইবা না? গরম থাকতে থাকতে খাইয়া নাও। খাবো না। কেন? পরে কঙ্কাল হইয়া গেলে তোর বাপ ভাই আইয়া আমারে পিটাইবো। বিপরীতে কিছু বলল না মিস্ত্রি। শোয়া থেকে উঠে গুটিসুটি মেরে বসলো। নাজির ভালো করে তাকিয়ে আপাদমস্তক তাকে দেখলো। ফোলা ফোলা গাল দুটো চেপেছে, চোখ দুটো ডেবে গিয়েছে, ঠোঁট দুটো শুষ্ক, ক্ষণে ক্ষণে কাঁপছে মেয়েটা। অথচ বাপের বাড়ি থেকে যখন এই বাড়িতে এসেছিল তখন তো পুরোপুরি অন্যরূপ ছিল। তাহলে দোষ কি নাজিরই? তবে কাশিম আলীর মতো করে মেয়েটিকে আদর যত্নে রাখতে পারেনি। এটা যেন তার আরেকটা হার। খাইবা না কেন? কাম করাইছে বুঝলা? সংসারে কাম করা কি তোমার দায়িত্ব না? তোমার মা চাষিরা করে না? করলেও গোয়ালঘর কেউ পরিষ্কার করে না। এসবের জন্য আলাদা লোক রাখা আছে। এসব করতে গিয়ে আমি 2 বার বমি করেছি, পড়ে গিয়ে হাঁটুতে ব্যথাও পেয়েছি। সুযোগ পেয়ে ছোট চাচি মুরগির খোপ পরিষ্কার করিয়ে নিয়েছে, কলিমের মা বকেছে। স্ত্রীর হাত জোড়া টেনে নিল নাজির। নরম ফর্সা হাত দুটো লাল হয়ে আছে, এখানে ওখানে ছিলে গিয়েছে, নয়তো ফোসকা পড়েছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এই মেয়ে সত্যি রাজার হালে বড় হয়েছে। নাজির বারবার বুড়োকে বলেছিল, অথচ বুড়ো শুনলই না। তাদের শত্রুতার জের ধরে মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট হলো। নিজ হাতে ভাত মাখিয়ে এক লোকমা মুখের সামনে ধরে বলল, তোমার মা চাষিরে করে না? খাবার উপরে ডাক দেখাই লাভ নাই। তোমারে খাওয়াইয়া আমি বাইর হমু। ছোট মাছ আমি খাই না। কেন খাও না? ছোট মাছে পুষ্টি বেশি, কাটা অনেক। এর লাগে তোমার শরীরে জোর নাই। নলার লগে ভালো কইরা চাবাইয়া গিল্লা ফেলো। হা করো, এরপর বড় মাছ দিমু। বাধ্য হয়ে মিস্ত্রি হাঁ করলো। খিদে সে সহ্য করতে পারে না, তাই রাগ ভুলে শব্দ করে খেতে লাগলো। মিনমিন স্বরে জিজ্ঞাসা করলো,
আপনি কি আমার উপর এখনো রেগে আছেন? না, রাগুম কেন? অন্ধকার ঘরে আমি একলা থাকতে পারি না। তখন দিন আইছিল। আকাশে গর্জন শোনা যাচ্ছিল, অন্ধকার ঘর ছিল। এবারে কেউ আমার সাথে দুটো কথাও বলে না, শুধু শত্রুর বাড়ির মেয়ে বলে দূরে ঠেলে দেয়। আপনাদের সাথে কি শত্রুতা করেছি আমি? আমি তো কিছু জানিও না। সুজাতা বিকেলে এলো, তাই কিছু না ভেবে ওর সাথে চলে গিয়েছিলাম। সবাইকে পেয়ে ফেরার কথা মনে ছিল না আমার। আর অত্যাচারের কথা? এসব আমি কাউকে বলিনি। ভাতের ফ্যান গালাতে গিয়ে হাতে কিছুটা পড়ে দাগ হয়েছে, সেটাই মা দেখে নিয়েছিল। তাই যদি সুযোগ থাকে তাহলে কি তুমি চলে যাবা? কোথায়? বাপের বাড়ি। একেবারে? হ, একেবারে। আমার এই সাইডরা। তালাক দিয়ে? ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল নাজির। মাছের কাঁটা বেছে আরেক লোকমা মুখের সামনে তুলে ধরল। মিশ্রিতা মুখে তুলল না, বলল, লাভ কি? আবার বিয়ে দিয়ে দেবে। মা বলে মেয়েদের বিয়ে একবারই হয়, বিয়ের পর স্বামীই সব। এত কিছু বোঝোস অথচ যে আমার বাড়িতে কাম করতে হয়, এইটা বোঝোস না নডি? আপনি নরি। চুপ। খাওয়ানো শেষ করে হাত ধুয়ে উঠে গেল নাজির। শার্টের পকেট থেকে কিছু টাকা বের করে স্ত্রীর হাতে দিয়ে বলল, এইটা কলিমের মায়ের টাহা। আজ গোয়াল উঠান ঘর পরিষ্কার করছো তুমি। আবার দুপুরে খাওয়াইছি আমি। হ্যাঁ, শুধু ভিটার পেছন দিক ল্যাপে। তাই টেহা সেই অনুযায়ী দিয়ে গেলাম। জিগাইলে এইটাই কোবা, মনে থাকবো? আমি কেন? আপনি দিয়েন, নইলে বড় চাচিকে দিয়ে যান। হিসাব পারো না? পারি। তাইলে ঘরের বউ তুমি, ঘরের খবর, সাংসারিক টাকা পয়সার লেনদেন তোমারে রাখতে হইব। আপনি কোথায় যাচ্ছেন? ফিরলেনই তো দুপুরে, বিশ্রাম নেবেন না? সেই সুখ তোমার স্বামীর কপালে নাই। সব কাম শেষ করে হাইঞ্জা হইলেও আবার ঘরে আলো তালা দিয়ে নিজের ঘরে ঢুইকা দরজা আটকাই দিবা। আমি ছাড়ার কারোটাকে খুলবা না। গেলাম, এই সারাগে আইয়া পড়মু। আর ওই ডরে ব্যথার মলম আছে, হাতে লাগাইয়ে নিও। কথা শেষ করে নাজির গামছাটা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। গত 4 বছর ধরে সরিষা ক্ষেত করে নাজির। ফলন আর লাভ ভালোই হয়। মৌসুম অনুযায়ী ধান চাষ, সবজি চাষ, সরিষার চাষ সহ মোটামুটি সবই সে করে। কখনো জমি বর্গা নিয়ে, আবার কখনো বা নিজের জমিতে। এই কয়েক বছরে নিজেও কম দামে বেশ কয়েক বিঘা ফসলি জমি সে কিনেছে। মাথার ঘাম পায়ে ঝরানো পরিশ্রমের অর্থ দিয়ে এসব অর্জন করতে গিয়ে কত রাজ্যে ঠিকমতো ঘুমায়নি নাজির। শূন্য থেকে শুরু করা কি এতই সহজ? তবে এবার নাজির ভেবে রেখেছে এখান থেকে যা আয় হবে তা দিয়ে সরিষা চাষের জন্য আলাদা একটা জমি কিনে নেবে। ওই পাড়ার সেলিম মোল্লার জমিটা দারুণ, চাষের মাটিও ভালো। শুনেছে লোকটা নাকি জমি বিক্রি করতে চাইছে, ভালো খদ্দের পেলে কম দামে বিক্রি করে দিবে। যদিও গ্রামের জমির দাম আশানুরূপ কমই। নাজির উঁচু ঢিবিতে দাঁড়ালো। মিল্টনের সেজো ভাই মুকলেস আর লতিফ মিলে আগাছা পরিষ্কার করে মাটি ঝুরঝুরে করছে। নাজির হাঁক ছেড়ে বলল, কাম শেষ হইলে নীল পলিথিন বিছাই দিস। হুট করে বৃষ্টি আইয়া পড়লে আবার সমস্যা। আচ্ছা ভাইজান। মিল্টন কই রে মুকলেস? ভাইরে, আম্মাই নানা বাড়ি পালাইছি। মামা নাকি অসুস্থ। ফিরলে আমার লগে দেখা করতে কোস। আচ্ছা। নাজির সেখান থেকে চলে এলো। কাঁচামাটির পথ ধরে হাঁটা ধরলো অন্যদিকে। সবাই তাকে সঙ্গে করে আসবাবপত্র নিয়ে আসতে দেখলেও শহরে সে গিয়েছিল ঠিক অন্য কারণে। গত মাসে সামাদ মিয়ার থেকে ভালো মানের কম দামি একটা পিক আপ কিনেছিল। সামাদ মিয়ার কাছে এসব জিনিসের অভাব নেই। মহাজন হিসেবে তার নামডাক 10 গ্রামে ছড়িয়ে আছে। চড়া সুদে টাকা লাগান। দেনাদার সঠিক সময়ে টাকা পরিশোধ করতে না পারলে কবজা করেন জিনিসপত্র। এটাও সম্ভবত কোনো এক দেনাদারেরই। নাজিরের সাথে বহুদিনের সখ্যতা থাকে, মাঝে মধ্যে কিছু খোঁজ করলে তিনি এনে দেন। যদিও এমনি এমনি নয়, অর্থের বিনিময়ে। সেই ছোট থেকেই ছেলের এটা তো তারও নেওটা ছিল। মিলের ব্যবসা দাঁড় করাতে গিয়ে সামাদ মিয়ার সাথে চলতে গিয়ে জীবনে বহু মানুষের সাথে নাজিরের পরিচয় হয়েছে। মিশুক প্রকৃতির ছেলে সে। অল্পতেই কথার জালে মানুষকে কাবু করার ক্ষমতা যেমন আছে, তেমনি মন জয় করার ক্ষমতাও আছে। সেখান থেকেই পরিচয় হয়েছে জেলা শহরের এক মিষ্টি কারিগরের সঙ্গে। নামকরা দোকান, ভদ্রলোকের বিভিন্ন উৎসব থেকে শুরু করে বহু জায়গা থেকে মিষ্টির বায়না আসে, যার ফলে খাঁটি দুধও লাগে কেজির উপর কেজি। সেই নিয়েই নাজির কথা বলে এসেছে। গোয়ালাদের কাছে দুধ বিক্রি করে আর পোষাচ্ছে না। সারা জীবন কি এভাবেই সে গাধার মতো খাটবে নাকি? তাই মনস্থির করেছে পিকআপে করে দুধগুলো সোজা পাঠাবে দোকানে। সঠিক দাম মান অনুযায়ী অর্থ পাঠিয়ে দেওয়া হবে তার ব্যাংক অ্যাকাউন্টে। বইয়ের সব বিদ্যা মাথায় না থাকলেও বংশ পরম্পরা আর বাস্তবিক অভিজ্ঞতায় এসব বুদ্ধিতে ছেলেটা ভালোই এগিয়ে। কোনো মতে অর্থ উপার্জনের পথটা শক্ত করে দাঁড় করাতে পারলে তার জীবনে আল্লাহর রহমতে শুধু শান্তি আর শান্তি। পথ চলার সময় আচমকা ডাক পড়ল, নাজির দাঁড়া ভাই। নাজির দাঁড়ালো। দেখতে পেল আকবর মিয়াকে।
বুড়োর অধরে ঝুলছে সবসময়কার মতো মিষ্টি হাসি। এক হাতে বালতি বড়শি আর অপর হাতে নিজের লাঠিতে ভর দিয়ে কাছাকাছি এসে দাঁড়ালেন। নাজির জিজ্ঞাসা করল, সব সময় পিছু ডাকেন কেন? তাইলে কই থেকে ডাকবো? তোর মতন জোয়ান মধ্যের লগে আমি পারি? কি কইবেন? মেলা দিন মাছ ধরি না, আয় দক্ষিণের বেলায় যাই। রুহুল কইল ওইখানে নাকি ভালা পানি উঠছে, মাছে কিলবিল করতেছে। আপনি যান, আমি আজ এরা না, আমার কাম আছে। কোন দিন তোর কাম থাকে না? সারাক্ষণ কাম করলে আমার নাতিনডারে সময় দিবি কখন? এখন তোর সময় ফুর্তি করার, বউয়ের লগে প্রেম করার। শাইন মিয়া। আকবর মিয়া তাকে বগল দাবা করে টেনে নিয়ে যেতে যেতে বললেন, খালি মেজাজ দেখায়। তোর বয়সে থাকতে আমার শক্তি আছিল আরো বেশি। একলাই 10 জনের উঠাইয়া ফেলার মতো শক্তি ছিল। খালি চাপা। আয় গপ্প করি, তোর লগে আমার অনেক কথা আছে। শত্রুর লগে কোনো গল্প নাই। এখন আর আমরা শত্রু না, দাদা শ্বশুর চোখে দেখ, দিনকাল ভালো যাইতেছে না, বয়স অনেক হইছে। কখন কি হইয়া যায় আল্লাহ জানেন। আয়, না হয় পরে আফসোস থাইকা যাইব। তোরে কিছু করার ক্ষমতা এখন আমার নাই। আয়। বাধ্য হয়ে নাজির বুড়োর কথায় নীরব সায় জানিয়ে বড়শি আর বালতিটা কেড়ে নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। বেলায়ের পানিতে সাগরের মতো স্রোত, সেই স্রোতের তালে প্রকৃতির কোলে বয়ে চলেছে দেহ শীতল করে দেওয়া মৃদু ঠান্ডা বাতাস। মাঝখানে বালতি রেখে আকবর মিয়া আর নাজির পাশাপাশি বসলো। মাছ ধরতে আগে কখন এদিকে আসা হয়নি নাজিরের। হয় সে নৌকা নিয়ে একেবারে চিলাই নদীতে যায়, নয়তো লুঙ্গি কাছা দিয়ে নেমে পড়ে চাচাদের ধানের জমিতে ভেসে আসা বানের জলে। আকবর মিয়া আধার বানাতে বানাতে দাম্ভিক কণ্ঠে বললেন, জোয়ানকালে প্রত্যেক বর্ষায় আমি আর তোর দাদা মিল্লা এখানে মাছ ধরতে আইতাম। কে বেশি মাছ ধরতে পারে এইটা লইয়া হাড্ডাড্ডি প্রতিযোগিতা চলতো, আর প্রত্যেকবারই বিজয়ী হইতাম আমি। আমার লগে টেক্কা দেওয়া এত সহজ? আগে দাদারে হারাইছি, আজ নাতিরে হারামু। নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কেউ সরাসরি তার সঙ্গে প্রতিযোগিতা করতে এলে সে খেলায় অংশগ্রহণ করে জয়ী হয়ে তারপর জবাব দেয়। এইবারও তাই করলো। বড়শিতে আধার লাগিয়ে ছিপ ফেললো পানিতে। দুজনের প্রতিপক্ষের মতো নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। হঠাৎই বুড়ো ছিপটা নড়ে উঠল। পুনরায় দাম্ভিক হাসলেন, বললেন, কইছিলাম না আমি সৈয়দ সলিমুল্লাহর পোলা। বড়শিটা উঠাতেই হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হলো তার। ফাঁদে পড়েছে পটকা মাছ। পরপর নাজিরের বড়শিতেও টান অনুভব হলো। সাবধানে বড়শি উঠাতেই দেখা গেল রুই মাছের বাচ্চা। এবার শব্দ করে হেসে উঠল নাজির। বালতিতে মাছটা তুলে রেখে বলল, এইটা আমনের বন্ধু ফতে আলী শাহ না? এইটা হলো তার বংশধর, আর আমনের শত্রু নাজির শাহ। নাজির শাহের হারাইব কেটা? আকবর মিয়া বাচ্চাদের মতো রাগ দেখিয়ে থম মেরে বসে রইলেন। আবারও বড়শি ফেললেন। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, আমারে তুই শত্রু মনে করস কেন নজির? আমার প্রতি তোর অনেক ঘৃণা, তাই না রে? কেন এত ঘৃণা? না জানার ভান করেন? হাসাই জানি না। ভালা সাজেন? ভালা সাজার মানসিকতা আমার ভেতরে কখনোই আসিল না। ভালা মানুষ আসলে আমার বাপ। তাইলে জিজ্ঞান কেন? বহুদিনের ইচ্ছা তোর মুখ থেকে শুনুম। আপনি আমার দাদারে মারছেন। এর লাইগা? আমার আব্বারও ওই অবস্থা করছেন, মায়েরে পালাই যেতে সাহায্য করছেন। আর এইটুকুই কি যথেষ্ট না ঘৃণা করার? তা ঠিক। আমি আমার আব্বার আঙ্গুল ধইরা ঘুরতে পারি নাই, নৌসাদ আব্বার কোলে উঠতে পারে নাই। আব্বাই কি জিনিস ওই বোঝে না। খেলার মাঠে পোলাপাইনের মায়ের কটু কথা গালি খাওনের পর বাড়িত ফিরা মাথা রাখার মতো মায়ের কোল পাই নাই, ভালো পরিবেশ পাই নাই। দুই ভাই আমরা অভিভাবক ছাড়াই বড় হইছি। আমাদের ছোটবেলা নষ্ট হয়েছে কলম চালানোর বয়সে। এই হাত দিয়ে কাম করছি, চাচা তোর করায় 2 মুঠো ভাতের লাগে অপেক্ষা করছি। ঘৃণা করার আর কোনো কি কারণ লাগে? চাইলে হয়তো তাও দিতে পারবো। এতে কি তোর চাচাগো দোষ নাই? আমি কি তাকে নির্দেশ করছি কখনো? আমি তাগরে কখনো গুরুত্ব দেই না, তাগরে কথা শুনি না, সম্মানও দেই না। আর কি করা উচিত? সুযোগ পাইলে কত মানুষ কত কিছু করে, সেই সুযোগ কইরে দিছেন আপনারা। আমার আব্বার এই অবস্থা না করলে কেউ আমাকে ঠকাতে পারতো না, হয়তো জীবন অন্যরকম হইতো। অথচ দেখেন, প্রতিশোধ না লইয়া শত্রুর লগে বইয়া রইছি, তারপরে মাইয়া ঘর তুইলা সংসার করতেছি। আকবর মিয়া থম মেরে বসে থাকেন। মুখে রা থাকে না বহু সময়। বুকটা হাহাকার করে উঠে বলেন,
আমিও যে তোর বাপ, দাদার এমন অবস্থা করছি, কেডাই কইছে তোরে? আমার লাভ কি এতে? লাভ তো কতই আছে। এই যে বিদ্যালয় একা ভোগ করতেছেন, জমি জমা দখল করছেন। আধা সরকারি ইটা শক্ত হাতে না ধরলে তোর চাচা ভোগ করত, চেয়ারম্যানের লগে মিল্লা দুর্নীতি করত। মিছা কথা কম কন, আমারে বলা সহজ না। আমি আমার জীবনে অযথা কখনো মিছা কথা কই নাই। তোরে ভোলানো অনেক সহজ নজির। না হইলে এত বছর ধইটা চাচাকে কথা বিশ্বাস কইরা আসোস কেমনে? একটু যাচাই বাছাই করার চেষ্টা নাই? তোর বাপের কথা তো তুই বুঝোস, তাইলে কেন জিজ্ঞাস নাই এখনো? বহুবার জিজ্ঞেসি, কিন্তু উত্তর দেয় না। যে গেল কেমন জানি অস্থির হয়ে ওঠে। পাশের বাড়ি দাদা, চেয়ারম্যান, মামু সবাইকে আর মিছা কইব? আকবর মিয়া মাথা নাড়ালেন। মামু? কোন মামু? তোর মামুগুলোকে যোগাযোগ আছে? ওই হারামিকে কথা আর কইয়েন না, এটা বড় চাচির ভাই। তার মানে যোগাযোগ নাই? কখনো যাস নাই তোর মায়ের বাপের বাড়ি? না না, যারা কখনো খোঁজ নেয় নাই তাগো কাছে গিয়ে লাভ কি? যদিও একবার মন চাইছিল, কিন্তু আসল ঠিকানা জানি না, শুধু ইউনিয়নের নাম জানি। কাম বড়, ইউনিয়ন তো আর না, চাচার ঠিকানা কয় না। কখনো কইব না, কইলে তো নিজেকে মুখোশ খুলিয়া পড়ব। মুখ? আর কি মুখ আছে হ্যাগো? সবারই তো দেখা শেষ। অনেক আছে, যা তোর জানার বাইরে। তোর আব্বার ডর কিসের? সবাই কইতে পারলো, সে কেন কয় না? তোর অবস্থার জন্য কেড়ায় দেয়, কখন মানুষের ডরায়? চুপ তাহে। নাজির উত্তর খুঁজে পায় না। বুড়ো তাকে কথার জালে জড়াতে পেরেছে। পুনরায় বললেন, আমারে কেন তাইলে সপ্তাহখানেক আগে পুলিশে জেলে ভুইরা রাখতে পারলো না? কেন চেয়ারম্যান মেম্বাররা সমাজ ছাড়া করতে পারলো না? তখন তো আমার এই ভরা সংসার আসছিল না। নাতিরা লেদা পোলাই না, পোলা মাত্র 2টা, বাপও আসিল না। তাইলে আইন শৃঙ্খলা দুর্বল। তুই বহুত চালাক নজির। চালাক না হইলে তোর মতো জায়গা থেকে কেউ হেডি সোজা করতে পারত না। সবার নাকে ডগা দিয়ে চলতে পারে না, কিন্তু সমস্যা হইতেছে আসল জায়গায় আইয়াই তুই সব বলদা। চোখ মুখ কুচকে তাকালো নাজির। বৃদ্ধ সেই দৃষ্টি অবজ্ঞা করে বললেন, আইস তোরে কিছু কথা কই নজির। বহু বছর ধরে আমি ঘুমাইতে পারি না, শান্তি পাই না, অপরাধ বোধে আমারে ভোগায়। এতকাল আমি সুযোগের অপেক্ষায় করতেছিলাম, আজ সেই সুযোগ আইছে। আমি জানি আমার কথা তোর বিশ্বাস হইব না, তোর চোখে আগে থেকেই বিশ্বাসের পট্টি বান্ধা। তবুও আমি আজ কমু, তোর সব হুনাইতে হইব। বিশ্বাস না করলে না কর, তবুও হুন। এরপর বিবেক দিয়া ভাইবা সব রহস্য উদ্ঘাটন নিজে কর, না হইলে অতীত পুনরাবৃত্তি হইতে কতক্ষণ। একবার যে মিছা কথা কইয়া ফেলায়, সে সারা জীবন মিছা কথা কয়। একবার যার লোভ জাগে, তার লোভ মৃত্যুর আগ পর্যন্ত যায় না। রক্তে হাত ভিজলে বারবার রক্তের নেশা জাগে। একটা অন্যায় ঢাকতে বহু অন্যায়ের আশ্রয় নিতে হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।